আমি খাবার খেয়ে নেই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যর কথা শুনে সবাই আদিত্যর দিকে তাকাতে আদিত্য বলল, কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? রুমে কি কি গোছাতে হবে সেইটাও দেখানো যাবে। এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এইসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে ওইটা দেখিয়ে দিন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গুছাতে হবে না। আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করে পারল না। আদিত্য রিয়ার 2 হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এইসব করি? তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই, তাই আমার সম্পূর্ণ তোমার উপরে আমার অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখনো কেন এসব করছেন? বলেছিলাম, কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দেই নাই, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। আশুজ্ঞা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন, আপনি তো মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এইটা আদিত্যর অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে পড়তে আদিত্যর ফোনে কল আসছে। আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্য সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ওর ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া, কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দিও, আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। আম্মা, এই মেয়েকে কাছ থেকে সরিয়ে দিও তো। এই মেয়ের দিকে আদিত্য কেমনভাবে যেন তাকায়, আর মেয়েটাকে দেখে মনে হয় না যে কাজের মেয়ে। আসলেই দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, আসলে কেউ বলবেও না উনি এই বাড়ির কাজের মেয়ে। একদম ঠিক বলছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবিনি, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মী মন্ত্র একটা মেয়ে, কতটা সরল, যা বলা হয় তাই করে। এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাছ থেকে সরানো যাবে না। আবার দেখো, আমাদের বাড়ির ছেলের মাথা না খায়। রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু ওই সব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে। সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। ম্যাম, আপনি ডাকছিলেন আমাকে? রিয়া, আমি ঘুমাতে যাব, আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু পাগুলো মালিশ করে দিবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। রিয়া সালেহা চৌধুরী নিয়ে যেতে লাগলো। রাফি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কতটা হট মেয়েটা, দেখতেও ডানা কাটা পরি। চুলগুলো মাজার নিচে চলে এসেছে, পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এ মেয়েকে তো কাছে পেতেই হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ওর রুমে যেতে নিবে, তখনই রুমা বলল, এই মেয়ে, আমার মাথাটা একটু টিপে দেবে? আপনি রুমে যান, আমি আসছি। রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আধা শোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ওর আম্মুর দিকে এক পলকে তাকিয়ে আছে। রিয়ার খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা রেখে শুয়ে থাকতে। রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়ার চোখে পানি। রুমা কিছুটা অবাক হয়ে বলল, এই মেয়ে, তোমাকে আমি বেশ লক্ষ্য করছি, তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে আমাকে ওইভাবে জড়িয়ে ধরলা কেন? সময় পেলে আমার দিকে তাকিয়ে থাকো,
আবার এখন কান্না করছো? রিয়ার কথা শুনে রুমার বুকের ভেতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি। আমি তো ভেবেছি আমার উপরে রেগে আমার দিকে তাকিয়ে থাকো। রুমা আর কিছু বলল না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এইদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে ধরে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না। আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বলল না, মাথা নিচু করে নিল। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাতে তো ঘুমাতে পারো নাই, ঘুমাতে যাও। সারা রাত আমার জন্য এত কষ্ট করেছো, তার জন্য ধন্যবাদ। সব কিছুতে ধন্যবাদ দিতে হয় না। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? রিয়া উঠে চলে গেল। রিয়ার রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ থেকে উঠে আদিত্যর রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারাত ঘুমান নাই নাকি? এখনই নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন। তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছি। বউগিরি দেখানো শুরু করে দিয়েছে। চুপ, আসতে বলেন, কেউ শুনে ফেলবে। একটু কাছে আসেন, আদর দেই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনি এত দুষ্টু কেন? যান নামাজ পড়তে। অনেক কিস করেছেন, এখন যান। আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান। নামাজ পড়ে এসেছে, যেন আপনাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। চা দেওয়ার নাম করে আসবেন। ওকে? ওকে, আসবো, এখন যান। রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো। রিয়া হাতটা ছাড়াতে গেলে রাফি আরও শক্ত করে ধরে রিয়াকে বলল, স্যার কি করছেন? আমার হাত ছাড়েন। তুমি এত হট কেন গো? তোমাকে দেখলে খুব আদর করতে ইচ্ছে করে। ছি ছি, কি বলেন? আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়ে রুমার সামনে দিয়ে যেতে দেখে রুমা কিছু খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খুঁজেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আপনার ফোনটা বালিশের নিচে, ওই যে। রিয়া ফোনটা বের করে দিতে রুমা হেসে বলে, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি যাই। কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসেছে, দেখে একটা মেয়ে এসেছে। রিয়া বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরীর হবু নাত বউ। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো তুলির রুমে। জি ম্যাম। এটা কে দাদিমা? আমি এই বাড়ির কাজের লোক। আপনি আমার সাথে আছেন। দেখে তো মনে হয় না। আচ্ছা, আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্যর রুমে চলে গেল। রিয়া আদিত্যর রুমে যেতে আদিত্য রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই মেয়েটা কে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো? ও, ওইটা আমার হবু স্ত্রী। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়া সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারোর সাথে এইভাবে গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ, আর ওই আমার হবু বউ। ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো
কোনো অন্যায় করছি না। আমি আমার বউকে ধরছি, তার সাথে রোম্যান্স করি। আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিয়েন। আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র। আমি আপনার স্ত্রী কোনো দিন হতে পারবো না। আমি এটা জানি। আপনার সাথে আমার যায় না। আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না। শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকিয়েন না। এক নারীর আসক্ত থাকার চেষ্টা করেন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো। আদিত্য কিছু না বুঝে হা করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদুভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো। ও আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবে। ও আচ্ছা। রিয়া পেছনের দিকে তাকাতে দেখতে পেল তুলি আদিত্যর হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়ার নিজের অজান্তে বুকের ভেতরে ব্যথা অনুভব করতে পারল। দুইজন রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, জান, আমাকে খাইয়ে দাও না। আমার ইচ্ছা আমার জামাই আমাকে প্রতিদিন খাওয়াই দিবে। বিয়ের আগে থেকেই তুমি আমাকে খাইয়ে দাও। আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাওয়া দিতে লাগলো। তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেলে সম্পূর্ণ পানি তুলির পায়ের উপরে পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল, হাউ ডেয়ার ইউ পি ইয়োর ওয়াটার অন মাই বডি। ও সরি, তুই তো মূর্খ। আমার কথা তো বুঝতেও পারছিস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আরও খারাপ করে দিস না। সালেহা চৌধুরী চলে গেলে ইশারা করে রিয়া চলে গেল। রিয়ার রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। দাদিমা, আমাদের বিয়েটা এগিয়ে আনলে সব থেকে ভালো হয়। আমি চাচ্ছিলাম 2 সপ্তাহ পর আমাদের বিয়েটা দিতেন। বাহ ভাবি, আপনি তো দেখি বিয়ে পাগলি হয়ে গেলেন। ভাইয়াকে ছাড়া বুঝি থাকতে ইচ্ছে করে না? রাফি, চুপ ফাজিল ছেলে। যাক বাবা, তোমার বৌমা তো যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম। ওরে দেবরজি, আমরা বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হবে। এইসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলে গেছে, বড়দের সামনে এসব বলে লজ্জা করে না। থাম, ওই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কি হবে? ওরা যে নিজেদের কথা নিজেদের মুখে বলতে পারে এটাই অনেক। আচ্ছা, তাহলে 1 সপ্তাহ পর থেকে সব আয়োজন শুরু করে ফেলবে। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রিয়া, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। রহিমা খালাকে ধরে বলল, কি, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? খালা ওই কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালেহা চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলে। রিয়া আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার ক্যাবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আবু, রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ওই এখন কেমন আছে? ও স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসেছে, রূপকে ধাক্কা মেরে দেয়। আব্বু, আমি রূপার সাথে দেখা করব। ডাক্তার ভিতরে আসছে। রূপকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি, জানি না এখন ওর কি অবস্থা। ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাচ্ছিল না, কেন যে আমি ওকে আজ জোর করে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি ওকে আজ না পাঠাতাম তাহলে
এমন হতো না। আঙ্কেল কান্না করেন না, রূপার কিছু হবে না। ওই তো ডাক্তার বের হইছে। রিয়া আর আদিত্য দৌড়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন, রূপার অবস্থা তেমন ভালো না। আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া ক্যাবিনের ভিতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন, তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না, তোর বোন তোকে কিছু হতে দিবে না। আপু, আমি মনে হয় বাঁচবো না। আপু, তুমি আর আব্বু আমাকে এভাবে ঠকালে কেন? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ তুই শান্ত হ, তোর কিছুই হবে না, তুই উত্তেজিত হইস না বোন। রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল। আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাহিরে চলে আসলো। আব্বু, রূপা এসব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? ওই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ও খুব উত্তেজিত হয়ে গেছিল তোর সাথে দেখা করার জন্য। আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দে, আর দেখ ওর কি অবস্থা হলো। আমি যে কেন ওকে জোর করে পাঠাতে গেলাম। আব্বু তুমি কান্না করো না, ও সুস্থ হয়ে নিক, আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না ওই মিথ্যা নিয়ে বেঁচে থাক। আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ঠিক বুঝবে। আমি কি করব যে বুঝতে পারছি না। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি। আমার মতন বাবা থাকার চেয়ে না থাকা ভালো। এই ছেলেটাকে আব্বা, উনি রুমা ম্যামের বড় ভাস্তা, রাজীব সাহেবের বড় বোন। কত বড় হয়ে গেছে। আমাকে কি আঙ্কেল চেনেন? রাজীব সাহেবের বড় ছেলে। না মানে আপনি চিনেন কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি। আচ্ছা আপনি বাসায় চলে যান। না, আমি এখানে থাকি, সমস্যা নাই। রিয়া, তোরা যা, আমি এখানে আছি। আচ্ছা আব্বু, যাচ্ছি। আদিত্যর ফোনে তুলি অনেকবার কল দিতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ, ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসার ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল, জানি না কি হবে, এখন সব আল্লাহ ভরসা। তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কেন? ওখানে আব্বু আসছে, সমস্যা নাই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়ার আব্বুকে কল দিয়ে বলল, আব্বু তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশেই থাকার চেষ্টা করি। কি, তুই ওই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি এই বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া। ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপা জ্ঞান ফিরছে না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এদিকে আদিত্যর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেল। রাফির সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বিয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা তো আব্বু আম্মুকে বলে বিয়ে করে নে। তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দেস? তোকে তো আমি। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যেই রিয়ার উড়না টান দিয়ে ফেলে দিতে যাবে তখনই আদিত্য রাফির রুমে এসেছে। এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্যর উড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই এত নিচে নেমে গেছস? রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ।
আমি দেখেছি মেয়েটা সব সময় রাফির ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। ভাবি আপনি বলেন, ভাইয়া আমাকে এই মেয়ের জন্য মারছে। এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করেছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মারছে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও দেখি না। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি একটা জিনিস কি খেয়াল করছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন জানি মনে হয় ওরা একে অপরকে অনেক আগে থেকেই চেনে। ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। একদম আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কালেকশন ওদের মাঝে আছে। যাই হোক শোনো, ওই মেয়েটাকে এই বাড়িটা থেকে বের করতে হবে, নয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। ওকে। দুইজন রিয়াকে ছড়ানোর বুদ্ধি বের করতে থাকে। আর এদিকে আদিত্য রাগীর লোক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রাফি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? যেদিন থেকে আমাকে দেখছে সেই দিন থেকেই আমার পিছু নিয়েছে। আমাকে আগে কেন বলেন নাই? আর একটু হলে কি হতো? বলে কি হবে, আমি তো একটা পতিতা, আমার সাথে আর ভালো কি আশা করা যায়? রিয়ার কথা শুনে আদিত্যর রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়ে মারল না। আদিত্য বলল, এই আমার সামনে থেকে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। রিয়া আদিত্যর রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। রিয়া তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে। মেহমান আসা শুরু করে দিয়েছে, আর তোকে খুঁজে পাওয়া যায় না। রিয়া রহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সবার আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যর বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে তত বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার রাতে চলে আসলো। রূপা দিন দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়া একদিকে আদিত্যর বিয়ে নিয়ে টেনশনে, আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কি করবে। রিয়া বিয়ের কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বুর কল আসলে রিয়া রিসিভ করলো। রিয়া কথা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার ক্যাবিনে ঢোকে। রূপার কাছে গিয়ে যায়, রূপার সাথে কথা বলতে লাগলো। রূপা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলে উঠল, আপুরে, আমি মনে হয় আর বাঁচবো না। আপু আমার শেষ ইচ্ছা পূরণ করবে? আপু আমি মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোটকাল থেকে আম্মুর আদর পাই নাই, তাকে কেমন দেখতে তাও আমি জানি না। আপু প্লিজ আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। দূর পাগলি, তোর কিচ্ছু হবে না। রূপা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো। ডাক্তার এসেছে রূপাকে দেখতে। ডাক্তার বলল রূপা ওর মাকে দেখতে চায়, যেভাবেই হোক ওর মাকে যেন নিয়ে আসে। রিয়া উপায় না পেয়ে বাহিরে চলে গেছে। রিয়ার আব্বু বলল, রিয়া, তোর আম্মুর সাথে আমিও দেখা করতে চাই। না, আব্বু আম্মু অনেক ভালো আছে, আমি তাকে নিয়ে আসব, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে রাফি রিয়াকে দেখিয়ে বলল, দাদিমা, তোমার আদরের রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগেই রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম আমি কি করছি আমি জানি না, আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন, আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়? চুপ, এত নাটক করবি না। তুই গতকাল রাতে আমার সাথে কি কি করছস সব কিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। মানে? মানি বোঝস না?
আর ভাইয়া তুমি আমাকে ভুল বুঝে মারলে। এই পিকগুলো দেখলে এখন তুই নিজেই কি বলবে। প্রায় সময় রিয়া আমাকে এমন বাজে ইঙ্গিত দিত, প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে আসতো আর আমার সাথে এমন করতো। আর আমি ছেলে মানুষ, কতদিন আমি নিজেকে ধরে রাখবো। রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। রিয়ার ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন আমি এমনটা কোনোদিন করি নাই, আমি এমনটা করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিছু বলল না। তুলি রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? ছি, আমি ভাবতে পারিনি তুমি এমন করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কি না, ছি। আম্মু বিশ্বাস করো আমি এমন কাজ করি নাই। আম্মু এই ছবিটা কিভাবে উনি তুললো আমি নিজেও জানি না। আম্মু আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনেই সবাই অবাক হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠো ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস! তুই ফুপিকে আম্মু বলে রাখিস? তোর কোন সম্পর্কে আম্মু হয়, হ্যাঁ? রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে উঠে তুলি বলল, হাউ ডেয়ার ইউ পুশ মে! রিয়া রেগে তুলি বলতে লাগলো, খবরদার, ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন মি আই উইল ব্রেক ইউর হ্যান্ড। আই এম সরি ফর ইউর ব্যাড বিহেভিয়ার। অর ডু আই হ্যাভ নো রেসপেক্ট বিকজ আই ওয়ার্ক ইন দিস হাউস? রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলেছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো। আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমাদের আম্মু। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখেন। আমার বোনের অবস্থা বেশি ভালো নাই, প্লিজ আপনি আমার সাথে চলেন। আমি আপনার পায়ে ধরছি, দেখেন। তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আমি কোথাও যেতে পারবো না। এখন এখান থেকে চলে যাও। তোমাকে যেন আমি আর আমাদের বাড়ির আশেপাশে যেন না দেখি। রিয়া রুমার পায়ে ধরে বলল, আমি খুব খারাপ একটা মানুষ। আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও নাই। আমাকে যা শাস্তি দিবেন আমি মাথায় পেতে নেব। দয়া করে প্লিজ আমার সাথে আপনি চলেন। আমার বোনের অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ চলেন। খবরদার ফুফি, এই মৃত্যুকের কথা বিশ্বাস করবে না। ও তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। ফুফি, দাদিমা, ওকে এখনই চাকরি থেকে বের করে দাও আর এই বাড়ি থেকে বের করে দাও। তাহলে এসব মেয়েরা ঠিক হবে। জীবনে কখনো যেন কোনো বড় লোকের ছেলেকে না ভাসাতে পারে। রিয়ার রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর সেটা আমি হজম করে নেব? আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে দেখে আমাকে যদি নরম ভেবে থাকোস তাহলে জীবনের সব থেকে বড় ভুল করছিস। আমার ধৈর্য সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আর এখনো সময় আছে, ভালো হয়ে যা। মেয়েদের সম্মান করতে শিখে। শুন, তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগেই সব বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলি নাই। আমি চাই নাই তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসেবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোর করতে লাগলো। রুমা রিয়ার কথাগুলো বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো। হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু আমি এখন কি করব বলো না আব্বু। আর কিছু করতে হবে না। রূপা আর এই দুনিয়াতে বেঁচে নাই। ওই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল।
রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যা বলে নাই। ওর বোন আসলেই অনেক অসুস্থ। মেয়েটা বড্ড মা করছে। আমি দেখতে গিয়েছিলাম। কি রিয়া সত্যি বলছিল? হ্যাঁ। ওর বোন কোন হসপিটালে? আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভিতরে কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে তখনই রহিমার ফোনে কল আসছে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেয়। রিয়া, কান্না করছিস কেন? রূপা ঠিক আছে? খালা রূপা, কি হয়েছে রূপার? খালা রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আর রহিমা কান থেকে ফোনটা পড়ে গেল। রুমা বলল, কি হয়েছে রহিমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে। ছোট মেয়েটা এই অকালে চলে গেল। ভাবতেই কেমন কষ্ট হচ্ছে। কি, রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে, তখন রুমা বলল, আদিত্য, আমিও যাব তোর সাথে। রুমা আদিত্যর সাথে সবাই ওদের সাথে যেতে লাগলো। রহিমার বাড়িতে গেলে রুমা দেখতে পায় রিয়া লাশের খাটিয়ে ধরে চিৎকার করে কান্না করছে। রিয়া কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে আপনি চলে যান, আপনাকে আর দরকার নাই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আর আপনাকে দরকার নাই, এখন এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নাই। আমার বোন চলে গেছে তো, ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে পারি নাই। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো? রিয়া, আমি বুঝতে পারি না যে তুমি সত্যি বলছো। রাফির কথাগুলো শুনে এমনিতেই অনেক রাগ উঠেছিল, এই জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যা নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছি। নাটকের ফলাফল দেখতে তো পারছেন। দেখেন রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান। আপনাকে সত্যি আর দরকার নেই। আপনি আপনার মতো থাকেন, আমরা অনেক ভালো আছি। চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, রিয়া, তুমি শান্ত হও। এই রূপা, উঠো। এভাবে ঘুমিয়ে আছো কেন? এই রূপা, দেখো তোমাকে আমি ধরছি। তুমি আমাকে মারবে না। এই রূপা, উঠো না, এভাবে শুয়ে থেকো না। রূপা, উঠো। আদিত্য কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া, প্লিজ শান্ত হও। আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আপনারা না মানলে কি যায় আসে? আমার বোন তো চলে গেছে। যা আপনার ফুপিকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকলো। রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়ার আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ওই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওর জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারি নাই। রূপা, রিয়া আমার সন্তান। রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে বুকে জড়িয়ে ধরে বলল, রূপা মা, আমাকে ক্ষমা করে দে রে মা। আমি তোর সাথে শেষ দেখাটাও করতে পারলাম না। ওই রূপা, ওঠ। দেখ, তোর মা তোর কাছে ফিরে এসেছে। এই রূপা, ওঠ না। মা, আমাকে একবার আম্মু বলে ডাক না রে। এই রূপা, এইভাবে চুপ করে থাকিস না। একবার আমাকে মা বলে ডাক না। এই রূপা, তোর আম্মু তোদেরকে অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোর আম্মু। এই রূপা, ওঠ না রে মা। তোর আম্মুকে একবার আম্মু বলে ডাক না। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে দেখতে পেল
ওই একটা রুমে শুয়ে আছে। রূপা বলে চিৎকার দিয়ে উঠে পড়ল। এই, আপনি এইসব নাটক বন্ধ করে এখনই এই বাড়ি থেকে চলে যান। রিয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আমি যে কেন তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই আগে কেন বলস নাই? তুই আমার সন্তান, কেন তুই আমাদের থেকে পরিচয় লুকাইছিস? আপনি এই বাসা থেকে চলে যান। আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি? আমার মরা মুখ দেখবে কোনটা? রিয়া, দাদুভাই এভাবে বলে না। দেখো, এখানে তোমারও দোষ আছে। আমাকে আগে কেন বলো নাই তোমার পরিচয়? এভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তোমরা জানো আমি তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতে পেয়েছি। নতুন সংসার, স্বামী সন্তান নিয়ে তো উনি ভালো আছে। সেখানে গিয়ে কেন ওনাকে বলে ওনার সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদু বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল, রিয়া, কান্না করিস না, আর কান্না করে রূপর আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমি চোখ মুছলাম, আর কান্না করব না। কিন্তু আব্বু, আমার এইসব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তখনই সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়াতে থেকে চলে গেল। আব্বু আম্মুকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করছিল। আমি পারি নাই ওর শেষ ইচ্ছাটা পূরণ করার। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করেছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলো, রূপর সাথে দেখা হতো না রে? তুই চলে যাওয়ার 10 মিনিট পরেই ওই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা ভেবে কষ্ট পাস না। এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আর তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামণি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে অনেক দিন কেটে যায়। রিয়া এখন কারো সাথে কথা বলে না। সারাদিন একা একা একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর এদিকে এই অবস্থার কারণে আদিত্যর বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যর সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যথিত হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এইটা জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করে নাই। তার বাবার স্ত্রী হয়ে তার দাদুর বাড়িতে থাকতো। আর তার বড় খালামণির রাগের কারণ ছিল তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচ্চুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে। সেই কারো সাথে ভালো করে কথা বলতো না। এইদিকে রিয়ার আব্বু রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসেছে, কাঁধে হাত রাখলো। রুমা, আজ আমি তো সব ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটা কাউকে পেল না। আজ তুমিও আমার সাথে আছো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট মেয়েটা নাই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দিব বল, যেখানে আমি এটা নিজেই মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বুর দুইটা হাত ধরে বলল, সব দোষ আমার। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট মেয়েটাকে হারাতে হতো না। আমার মেয়ে দুইটা কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আমাদের বাড়ির কাজের বুয়া হয়ে থাকতো না, আর আমাকেও না পাওয়ার আক্ষেপ থাকতো না। ভুলটা তোমার একার না, আমারও আছে। আমিও কেন যে তোমাকে রাগের মাথায় ডিভোর্স দিয়ে মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সবকিছু ঠিক করে নিতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখো, অতীত নিয়ে ভেবে আর লাভ নেই। এখন তোমাদের একটা সন্তান আছে, তাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে সেইটি আর ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো করবে সেটা নিয়ে ভাবো। আম্মু, আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলে ওই লেগে যাচ্ছে। আমাকে ও সহ্যই করতে পারছে না। এই ভয়ে তুই রিয়ার থেকে দূরে থাকিস না, ওর কাছে যাওয়ার চেষ্টা কর। দূরে দূরে থেকে আরো দূরত্ব বজায় দিস না।
হ্যাঁ, এটা আম্মা ঠিক কথা বলেছে। তুমি তো ওর আম্মু, যতই রেগে থাকো না কেন, তোমাকে ওই অনেক ভালোবাসে। দেখো, তোমাকে ওই ক্ষমা করে দেবে, তাই তুমি ওর কাছ থেকে দূরে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতে রিয়া চিল্লাইয়া উঠল। রিয়ার আব্বু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা, একবার ভেবে দেখেছি আমি তোদের মা। আমি যত খারাপ হই না কেন, একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে, একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। তাকে আমি 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম, কতটা আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো মা বাবা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর 2টা পায়ে পড়ি। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম তাহলে এত কিছু হতো না। আচ্ছা, এসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। আমি আজ তোকে নিজের হাতে খাইয়ে দেব। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রুমা নিচ থেকে খাবার নিয়ে আসলো, রিয়াকে খাওয়া দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে চাইলো না। রিয়া পানি দিয়েও খেতে লাগলো। 2 নোকমাও খেয়ে বলল, আম্মু, আমি আর পারছি না, আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওই কবরে একটা কিভাবে যে থাকছে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে 2জন কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখছে। রিয়া ছাদের উপরে এক কানিতে দাঁড়িয়ে আছে। তখনই পিছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি এই বিয়ে করতে চাই না। কেন? রিয়া, আমি তোমাকে ভালোবাসি আর তুমি তো আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। হা হা, তুমি কেমন স্বামী? নিজের স্ত্রীকে এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহস পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শুনো, তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নাই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি তুলিকে বিয়ে করে সুখে থাকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পেছন থেকে ডাক দিয়ে বলল, রিয়া আপু, কি আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? না আপু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা, তাড়াতাড়ি বলো। আপু, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপরে ভাইয়াও আমাকে মেরেছে, যার কারণে রাগের বশত আমি এমনটা করেছি। ওই পিকগুলো? সব এডিট করা ছিল, আমাকে ক্ষমা করে দাও। আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনোদিন মেয়েদের সম্মান নষ্ট করব না। আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেলে ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়াও গেল। রিয়া তুলিদের বাসায় গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আর এইদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তুলি আর আদিত্যর বিয়ে পড়ানো শুরু করে দিল। আদিত্যকে রেজিস্টার খাতায় সাইন করতে বললে আদিত্য সাইন না করে বসে থাকে। আর এদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। সালেহা চৌধুরী আদিত্যকে বলল, কি ব্যাপার দাদু ভাই, সাইন কেন করছো না? আদিত্য, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ফিলিংস নেই? এরপর এক আদিত্যকে বলতে লাগলো। সাইন করতে আদিত্য কারো কথা না শুনে উঠে পড়ল। আদিত্য তুলির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি বিয়ে করতে পারবে না মানে? দাদিমা, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। বিবাহিত মানে? কাকে বিয়ে করেছো তুমি? দাদিমা, আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো।
সবাই চিনি মানে? কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এই সব করে কি বোঝাতে চাচ্ছ? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলেছো, এখন অন্তত ভালো হয়ে যাও। রিয়া দেখো, আমি তোমার বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আপনার ভালোবাসার আর আমার দরকার নাই। আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন। বারবার এক কথা বলবে না প্লিজ। ওকে, বলবো না। আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ দেখেন, হুদাই বেহুদা কথা বললেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া সত্যিই তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই? তাহলে ও যে বলছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। আদিত্য, আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনো কোনো ছেলের সাথে মিশে নাই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না। হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো, কিন্তু এটাও সত্যি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। চুপ করে, আপনার সাথে আমার কিছুই হয় নাই। আর রিয়া আপু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি একটা মিথ্যা বলছো। দেখো, আমি যে ছবিগুলো এডিট করেছি ওই ছবিগুলোর মানুষ তুমি আর ভাইয়া ছিলে। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য বলল, ছবি এডিট করছিস মানে কি বলিস? সবাই আমাকে ক্ষমা করে দিও। আসলে রিয়া আপুকে আমি প্রায় সময় ভাইয়ের রুমে যেতে দেখতাম। আমার কিছুটা সন্দেহ হতো, তাই একদিন আমি ভাইয়ার জানালা থেকে লুকিয়ে এইসব দেখে ফেলি। ভাইয়া আপুর সাথে যা করছিল, রিয়া আপু একটা কথাও বলছিল না। রিয়া আপু ভাইয়ার স্পর্শগুলো অনুভব করতে থাকে। আমি সেদিন ফুল অবাক হয়ে গেছিলাম। আর তুলি আপুর সাথে যখন বিয়ে, সেখানে রিয়া আপু থাকলে সমস্যা হবে। ভাইয়া পপির মতন সবাই তাড়িয়ে দিতে পারে, তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিলাম। রাফির কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। রিয়ার আব্বু রেগে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, এসব কি বলছে রাফি? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। রাফি যা বলছে তা কি সত্যি? তোমরা তো রাফির কথা শুনতে পেলে, আর রিয়ার ব্যবহার দেখে বুঝতে পারছো আমি মোটেও মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো তাহলে আঙ্কেল আরেকটা প্রমাণ দেই। আপনার যে চিকিৎসার জন্য 5 লাখ টাকা রিয়া কোথায় পাইছে, ওকে জিজ্ঞেস করেন তো এক রাতের ভিতরে কিভাবে পেল। আদিত্য, চুপ করবেন প্লিজ। কেন চুপ করব বলো? এত টাকা কই পাইছিলে? রিয়া, কোথায় পাইছিলি? তোকে অনেকবার জিজ্ঞাসা করছিলাম, তুই আমাকে বলস নাই, এড়িয়ে গেছস। হ্যাঁ আব্বু, আমার আর আদিত্যর বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করিয়েছি ওইটা আমার দেনমোহরের টাকা ছিল। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু রেগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছি, তুই বিয়ে করে ফেলেছিস, আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস। আব্বু, আমার ওইখানে উপায় ছিল না। আমি যদি টাকাটা না দিতাম তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবে হোক টাকাটা দরকার ছিল। তাই বলে বিয়ে করে নিবি? আমাদের একবার বলা প্রয়োজন মনে করলি না? আঙ্কেল, আপনার মেয়ে বিয়ে করছে জন্য মারছেন, আর সেই আপনাকে কতটা ভালোবাসে সেইটা আপনি জানেন না। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কী পথ ধরেছিল। সেখানে তো আমি শখের বশে তাকে বিয়ে করেছিলাম বলে আজ আপনার মেয়েকে এত ভালো দেখতে পাচ্ছেন। আদিত্য, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা কথা বলবে না। যদি একটা কথা বলো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। ওকে, আমি কিছু আর বলবো না। রিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না, যাকে এতটা কষ্ট দিলাম। তারপর সেই সব সময় আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, কখনোই তোমাকে আর কষ্ট দিব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। দাদিমা, তোমার নাতনিকে বোঝাও না আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। দাদু ভাই, সব বুঝলাম,
তুমি আমাদের কেন না জানিয়ে বিয়ে করলে? আবার বিয়ে করলে ভালো কথা, তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখেও কেন তুমি কাউকে বলো নাই যে ও তোমার স্ত্রী? আর রিয়াও বা কেন তোমাকে স্বামী হিসেবে মানছে না? দাদিমা আসলে আদিত্য বলতে যাবে তখনই রিয়া বলল, আমি বলতে না করেছিলাম, আমি চাই নাই, তাই আদিত্য কাউকে কিছু বলে নাই। আর তুলি তোমাকে এই অবস্থায় নিয়ে আসার জন্য ক্ষমা করে দাও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনো এত দূর আসতে দিতাম না, তাহলে আমি সবাইকে বলে দিতাম। যা বোঝার বুঝেছি। কাজী সাহেব, ওদের দুজনকে নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপর তুমি কখনো প্রতিবাদ করো নাই। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। তুলি কথাটা বলে রিয়াকে আদিত্যর সামনে বসিয়ে দিয়ে দিল। আর এইদিকে কাজী সাহেব সব কিছু ঠিক করে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর রাফি বলল, তুলি, তুমি কিছু মনে না করলে তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাইয়ার হবু বউ বলে কিছু বলিনি। বিয়ে করতে পারি একটা শর্তে, লুচ্চা মেয়ে ছেড়ে দিবে। তুলির কথা শুনে সবাই হেসে দিল। তারপর রাফি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, বউ থাকলে আবার লুচ্চমি করতে যাব কেন? বিয়ে তো করেই দেখো। আদিত্যর আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে রাফি আর তুলির বিয়ে দিয়ে দিল। দুইজন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ও হাতটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে সারা রাস্তায় চলে গেল। বাসায় গিয়ে যার যার বাসর রুমে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফিকে ওর কাজিনরা ধরে রাখছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ, এই তোরা সরবি? আমার না বাসর হইছে, রাফির তো হয় নাই, ওকে যেতে দে। আর সাথে তোদের মায়া হলে আমাকেও যেতে দে ভাই। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্যর আম্মু আব্বু আর রিয়ার আব্বু রুমা কিছুটা লজ্জা পেয়ে গেল। সালেহা চৌধুরী বলল, ওদের যেতে দাও, তোমরা ধরে রেখো না। সালেহা চৌধুরী কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য তো দৌড়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপরে রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। অতক্ষণ পর আসার সময় হলো। আমি কি করব? ওরা তো ছাড়তে চাইছিল না। ভালো, এখন ঘুমাও, যাও। ও মা, ঘুমাবো কেন? বাসর রাতে কেউ ঘুমায় নাকি? ইয়া, বাসর রাত কয়বার করতে চাও? একবার হয়েছে সারা রাত ঘুমাতে দাও নাই। এই বাসর রাতে আমি ঘুমাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে। তাই নাকি? আচ্ছা, আগে কাছে যাই। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়ার দুইটা হাত শক্ত করে ধরে বলল, আচ্ছা, তুমি তখন মিথ্যা বললে কেন? তুমি তো আমাকে বলতে না করো নাই। আমি ইচ্ছে করে কাউকে কিছু বলি নাই। আমি মিথ্যা বলছি এই জন্য, আমার স্বামীর চরিত্র বিষয়ে আমি জানি। আমি চাই নাই আমার স্বামীর চরিত্রের ব্যাপারে কেউ জেনে যাক, আর আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই, তাই আমি আমার স্বামীকে কারো কাছে ছোট হতে দেখতে পারবো না। কথা শুনে আদিত্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। সেই দিন আমি শখের বশে বিয়ে করলেও তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করি নাই। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। দুইজন দুইজনকে শক্ত করে জড়িয়ে ধরলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এত সময় ধরে গল্পটা দেখার জন্য ধন্যবাদ।